বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু হলো। ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 7টার মতো। তো আজকের দিনটা পুরোটাই অন্যরকম, তাই দেখতেই পাচ্ছ সকালবেলা অন্য কোনো কাজ না করে একদম ভিডিওটা শুরু করেছে কিন্তু রান্নাঘর থেকে। আর এই যে বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। তো চা খেয়ে কৌশিক গেছে হচ্ছে স্নানে, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আজকে সকালের টিফিনটা। তো সকালবেলা ও আজকে অনেকেই তাড়াতাড়ি বেরোবে। ব্যাগ প্যাকিং তো তোমাদেরকে গতদিন দেখালাম যে প্রায় চলছিল, তো সেটা রাতেই কমপ্লিট করে নিয়েছি। তো এখানে এখন ভাবলাম চটজলদি আজকে না আলুর তরকারিটা সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করছিল না, তাই ওখানে আলু ভাজাটা বসিয়েছি। আর এইদিকে এই যে কৌশিকের পুজো দেওয়াও কমপ্লিট। আর এই দেখো গোটা ঘরটা কিন্তু কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? যতই হোক একটা জিনিস তো ছিল। তো দেখা যাক ঘরটা এখন আবার কি দিয়ে ভর্তি করা যায়। এতটা ঘর, আর জানো তো ঘরটা তো ফাঁকা হয়ে আছে, কোনো যদি একটা কথা আসতেও বলা হচ্ছে না, সেই জোরে জোরে শোনাচ্ছে, কেমন যেন একটা লাগছে। তো এখানে জানো তো প্রথমে তো ভাবছিলাম যে ভাজছিলাম আলু আর পেঁয়াজ ভাজা, তারপরে হঠাৎ করে মনে পড়লো তাহলে একটুখানি আলু ভাজাটাকেই না অন্যরকম করা যাক। তো এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস এইটা দিয়েই আজকে আলু কি বলবো, এটা বলতে পারো নিজের মন থেকেই যা যা ঘরে ছিল দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে ওখানে আলু ডিম ভাজাটা করে নিয়েছি। আর এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম রুটি। তো জানো তো আমার না প্রত্যেক দিন টিফিনে রুটি খেতে ভালো লাগে না, কিন্তু এই বাড়ির এই যে এরা সবাই রুটি প্রেমী, আর আমার রুটিটা খেতে বিন্দু মাত্র ভালো লাগে না। তো এইখানে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে ও এখন বেরিয়ে যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে তোর ব্যাগপত্র রেডি। তো এখানে এখন কৌশিক সাইকেলটা চালিয়ে যাবে। তো ওখানে স্টেশনেও নেমে যাবে, তারপরে বাপি এবার সাইকেল নিয়ে চলে আসবে। আর এই তো দুগ্গা দুগ্গা বলে আবার কৌশিক রওনা দিয়ে দিল। আমার আবার সেই লাইট জেলে একা থাকা শুরু হলো। তো তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। এখন আর অতটা সুপ্রভাত নেই, এখন প্রায় 9:30 মতো বাজে। তো কৌশিক বেরিয়ে গেল। আবার সকাল থেকে চাপ ছিল না। আর কি হয়েছে বলো তো, আজকে না আজকেই ওর বেরোনো ছিল। আজকেই না ওর ঘুম ভেঙেছে না আমার ঘুম ভেঙেছে। তখন ঘুম ভেঙেছে মনে হয় 7:10। বিশ্বাস করো, উঠে না খুঁজে পাচ্ছি না যে কে কোনটা কাজ করব, কারণ বাসি কাজ কমপ্লিট না করে কখনোই আমি রান্নাঘরে ঢুকি না। সমস্ত বাসি কাজগুলো আগে কমপ্লিট করি। তো এখনও বেরিয়ে গেলে এখন বলতে পারো ওপরটা করবো। তো তখন না সকালবেলা জাস্ট বিছানাটা ঝেড়েছি আর ঘরটা ঝাঁট দিয়ে পালিয়েছি, আর কিচ্ছু কাজ করতে পারিনি। তারপরে তো দেখলেই আজকে ভিডিও শুরুও করেছিলাম রান্নাঘর থেকেই। তো এখন এখানে পর্দা খোলা হয়নি, ওখান থেকে গাছ তোলা হয়নি, আর তার জন্য গাছে জলও দেওয়া কমপ্লিট হয়নি, বিছানাটাও ঠিকঠাক করে গোছানো নেই। তো সমস্ত কাজ এখন আস্তে আস্তে করবো। আরও কেন বলো তো, ঘুমিয়ে পড়েছে। অন্যদিন ও ঘুমিয়ে থাকলেও আমার ঘুম ভেঙে যায়। এবার কি হয়েছে বলো তো, ওই কি জানি কেন এরকম হলো। সমস্ত দরজা জানলা বন্ধ, তাহলেও কালকে রাতে এত ঠান্ডা লেগেছে না, সেই ঠান্ডার এফেক্ট তো শরীরের ওপর পড়বেই। এই সাইডগুলো দিয়ে না আমার এত কি বলবো কেমন একটা যেন কোথায়, শুধু মনে হচ্ছে নাক টানি, বাট নাকের মধ্যে বিশ্বাস করো কিছুই হচ্ছে না, শুধু এরকম করে নাক টেনে যাচ্ছি। এই করতে করতে না এইসবগুলো চোখ মুখগুলো কেমন জ্বালা জ্বালাও করছে। তো চলো, ও যেখানে যায় যাক, ওকে তো ওর কাছে বেরোতেই হবে। সো আমাকেও আমার কাজ করতে হবে। তো চলো এখন ঘরটাকে আগে ঠিক করি। তোমরা তো জানোই ঘরটাকে যদি এলোমেলো থাকে আমার বিন্দু মাত্র ভালো লাগে না। তো চলো এখনকার মতো কাজগুলোকে স্টার্ট করা যাক। তো কৌশিক তো বেরিয়ে গেল, আমার তো আর বাড়ির থেকে বেরোনো হচ্ছে না। তো আমি এখানে আমার সংসারের কাজগুলোকেই শুরু করে দিলাম। তো দেখো আজকে সকাল সকাল আর কি এতটাই তাড়াতাড়ি ঢুকেছিলাম রান্নাঘরে, তো এই সমস্ত কাজগুলো কিন্তু একটাও করা হয়নি। আমার আজকে কাজ কটাকেও তুলতে অনেকটা দেরি হয়ে গেল। দেখো জানলা থেকে রোদও কিন্তু অনেকটাই চলে গেছে। তো আজকে সকালটা ওদেরকে আর ঠিকঠাক রোদ খাওয়ানো হলো না। কি আর করা যাবে বলো, সব দিন তো আর সমান যায় না আমাদের লাইফে। তো এইখানে এখন বিছানাটাকেও ঠিকঠাক করে নিলাম, দিয়ে এই যে বাকি যে গাছ কটা আছে এখন এই গাছগুলোকেও না জল দিয়ে দিচ্ছি। এদিকে যেন দেখি তো অ্যাগ্লোনিমার দেখো একটা পাতা আবার হলুদও হয়ে গেছে। তো যখনই না দেখবে এরকম কোনো গাছের পাতা না এরকম হলুদ হয়ে গেছে, তখন কিন্তু না সেটাকে ছিঁড়ে দেবে। না হলে না ওই পাতাটা কি বলো তো, ওই পাতাটা তো আর সবুজ হবে না, কিন্তু ওই পাতাটা আবার গাছের রসও নেবে, তাতে কিন্তু গাছের একটুখানি বলতে পারো বাড়বাড়ন্তটাও কমে যাবে। তো যখনই দেখবে এরকম অবস্থা না এরকম করে হলুদ পাতাগুলো ছিঁড়তে শুরু করে দেবে। তো এদিকে দেখলাম জানো তো ওপরের সমস্ত কাজই হয়ে গেছে, তাই ভাবলাম আজকে না ঘরটা আগে করেই মুছে নেই, তাহলে আর রান্নাবান্না সেরে আর ঘর মোছার দিকে যেতে হবে না। রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলেই স্নান করে নিতে পারবো। তো এখানে এই যে 11 যে স্পিন মপটা নিয়েছিলাম, তো সেই স্পিন মপটা দিয়ে কিন্তু আজকে ঘরটা মুছে নিচ্ছি। জানো তো এটা দিয়ে ঘর মুছতে এত সুবিধা হয় কি বলবো। তো যখনই বলতে পারো প্রচণ্ড কাজের তাড়া থাকে, কিংবা ধরো
ভালো লাগছে না ঘরটা এখন নেতা বালতি নিয়ে মুছতে, তখনই কিন্তু এইটাকে আমি ইউজ করে নিই। ওই তোমাদেরকে বললাম না এখন ঘরে প্রচণ্ড পরিমাণে কালি হচ্ছে, কিন্তু যতটা সম্ভব এটাকে কম ইউজ করার চেষ্টা করছি। কিন্তু ওই কী হয় বলো তো, যখনই না কাজের চাপ থাকছে তখনই মনে হচ্ছে এটা দিয়ে না টুক করে মুছে দিই, কাজটা তো একটুখানি তাড়াতাড়ি হবে। আর দেখোই তো সকাল থেকে সন্ধে রাত অবধি একটানা চলতেই থাকে এই একঘেয়েমি রুটিন। এর মধ্যে না কোনো পরিবর্তন আনা যায়, না কিছু করা যায়। তবুও যতটা নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারি ততটা রাখার চেষ্টা করতে থাকি। আর দেখছো এটা দিয়ে কিন্তু একদম ঘরের কোনা কোনা কি ভালো পরিষ্কার করা যাচ্ছে না। আমার গত ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমার বাবা মা কোথায় ঘুরতে গেছে। তো আমার বাবা মা ঘুরতে গেছে হচ্ছে কাশি যাবে, ওদিকে অযোধ্যা যাবে। তো এইসব দিয়েই অল্প কয়েকটা জায়গা আর কি, মথুরা বৃন্দাবনটা এইবার আর যাওয়া হলো না। তো ভগবান আবার যবে ডাকবে তবে যেতে পারবে। আর এইদিকে দেখো আমার কিন্তু ঘর মোছাটাও কমপ্লিট। আর দেখেছো মপগুলো কীরকম কালো হয়ে যাচ্ছে, মানে ঘরের মধ্যে কি বলতো সেই অদৃশ্য কালি একটা ঘুরে বেড়াচ্ছে। এত অসুবিধা লাগছে না এক এক সময় যে এত কালি আমি কি করে পরিষ্কার করব। বলতে পারো শীতের এই কয়েকটা মাস কিন্তু আমার খাটনি আরও অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো ওপরটায় অতটা কাজ করে নেওয়ার পর না এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এর মধ্যে কিন্তু বাপিকেও যখন কৌশিক সকালে খেতে তখন কিন্তু বাপিকেও খেতে দিয়েছিলাম। তো খাওয়ার মধ্যে বাকি ছিলাম একমাত্র আমি। তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে তো রান্না করতেই হবে। আর জানো তো আমার এখন কদিন ধরে কীরকম হয়েছে, মনে হচ্ছে যেন একদম চুটকিতে রান্নাটা হয়ে গেলে ভালো হয়। আমার কাছে মনে হয় রান্নাটা যেন সব থেকে বড় একটা কাজ। এই রান্নাঘরটাতে একবার ঢুকলেই কিন্তু চট করে বেরোনো যায় না। তো এইখানে দেখো সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে দেখলাম এতগুলো মাছ আর আজকে রান্না করব না, আমি আর বাপি এক গাদা রান্না করে কী লাভ। তো যতটা আজকে মানে আমাদের জন্য এই যে এইটুকু মাছ তুলে রাখলাম আর বাকিটা না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো আজকে ওই যে পমফ্রেট মাছটা দেখলে না, তো ভাবছি ওটা দিয়ে কিছু একটা ট্রাই করব। তো চলো তার আগে এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, না হলে ওই দিকে আবার চলে গেলে না এই দিকের কাজগুলো পুরো ইগনোর হয়ে যায় জানো তো। আর আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে এত ভালো লাগে না, তখন আর এই ডেলিকার রান্নাগুলো করতে ইচ্ছা করে না। আর কৌশিক বাড়ি না থাকলে না আমার রান্না করতে জানো তো একটু সমস্যাই হয়, কারণ একার জন্য কি ঝোল বানাবো বলো তো। বাপি এইসব মাছের ঝোল খায় না, বাপি তো টোটাল ভাতটাই খাবে ডাল দিয়ে। তো তবুও জানো তো একটু একটু করে করতে করতে কিন্তু অনেকটাই বেশি তরকারি হয়ে যায়, ওই জন্য না অর্ধেক দিন আমার ঝোল ফেলা যায়। তো একজন দিদিভাই বলেছিলে যে ঝোল ফ্রিজে রেখে দিতে, কি বলো তো ঝোলটা রেখে দেবো তো ওই ঝোলের মধ্যে কিছু আর থাকে না, না কোনো মাছ থাকে না কোনো আলু বা অন্য কোনো সবজি থাকে, শুধু ঝোলটা দিয়ে না পরের দিন আমার আর বাসিটা খেতেও ইচ্ছা করে না। তো বলতে পারো ওই মানে ফেলাই চলে যায় যত যাই করি, কারণ একার জন্য আর কতটা খাবো বলো তো। আর এমন হয়ে গেছে না দুজনের জন্য রান্না করতে করতে ওই একজন আর কতটা রান্না লাগবে না ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, হয় কম হয়ে যায় নাই বেশি হয়ে যায়। তো এইদিকে দেখো বক বক করতে করতে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখানে এই যে লাল শাক ছিল, লাল শাকটা আজকে ভাবছি কেটেই রেখে দেবো। এনেছিল গতকাল আর কাটা হয়ে ওঠেনি, তাই ভাবছি আজকেই কেটে রাখি। তো অনেকেই জিজ্ঞেস করো যে এইভাবে শাক কেটে রাখলে নষ্ট হয়ে যায় না। না গো, বিন্দুমাত্র নষ্ট হয় না। একটুখানি মোটা প্লাস্টিকের মধ্যে করে যদি রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু একদমই নষ্ট হয় না। আর যেখানে আমার না ডেলি শাক ভাজা করতেই হয়, সেদিক থেকে দেখতে গেলে না প্রত্যেক দিন এক কাজ বলতে গেলে ওই শাক কাটাটা না আমার বিন্দুমাত্র ভালো লাগে না প্রত্যেক দিন। ওই জন্য একবারে বসে সবটা কেটে নিই, তারপরেই এইভাবে প্যাকেটে রেখে রেখে একটু একটু করে ইউজ করি। তো এখানে মাছের ঝোল তো হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না চায়ের বাটিটা, তো এটাকে তো পুরোপুরি ফেলা যায়নি। তো এটার যে হ্যান্ডেল দুটো আছে না, হ্যান্ডেল দুটো যেন কেটে নিয়েছি, নিয়ে এইভাবে না বাটি করে ইউজ করে ফেলবো। কারণ কি বলতো, এটা যখন কিনেছিলাম প্রায় 150 টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু এটাকে যখন বিক্রি করতে গেলাম বলে নাকি 9 টাকা দাম। ভাবো কোথায় 150 টাকা আর কোথায় 9 টাকা। তো দেখলাম একটা যদি স্টিলের বাটিও কিনতে যাই 10 টাকা মতো দাম নেবে, তো এটাকে ফেলে নেওয়া দিয়ে এটাকে স্টিলের বাটি হিসেবে ইউজ করে নেওয়া যায়। তো এইভাবেই কিন্তু টুকটাক আমাদের সাংসারিকভাবে আমাদের মেয়েদের কিন্তু অনেকটাই ভালো বুদ্ধি খাটাতে হয় কিভাবে কি করা যায়। আর ওদিকে দেখলি না লাস্টে গরম করলাম, ওটা হচ্ছে সেই গতকালের মানে গতকাল না তার আগের দিনে চিকেন টিক্কা মশলা ছিল না, তো সেইটাই নিয়ে একটু গরম করে নিয়েছি। তো এখানে দেখো এখন একটা বাটির মধ্যে দই নিয়েছি, আর কি দইটা বোঝা যাচ্ছে না সাদা বাটির মধ্যে। তো তার মধ্যে হলুদ, নুন, এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তন্দুরি মশলা, আর তার সাথে দিয়েছি হচ্ছে 1 চামচ সর্ষের তেল। ভাবতেই পারছো এটা দিয়েও আজকে তন্দুরি করব। হ্যাঁ, সাথে না একটু আদা রসুনের পেস্টও অ্যাড করেছিলাম। তো দেখো এখন এই মানে দইয়ের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে এই যে পমফ্রেট যে মাছ দুটো না, ওটাকে কৌশিককে বলেইছিলাম তুমি মানে ওপরের দিক থেকে না মানে একটুখানি কেটে কেটে আনবা, এতে না মশলাগুলো ভালো ভেতরের মধ্যে যেন তো ঢুকে যায়।
তো এখানে দেখো পমফ্রেট মাছটাকে কিন্তু ভালোভাবে মশলা দিয়ে মাখানোর চেষ্টা চলছে কেন বলছি বলো তো, এই মাছের গাগুলো না এতটাই তেলা হয়, মশলাগুলো না থাকছে না, শুধু পিছলে পিছলে পড়ে যাচ্ছে। তো সেই জন্যই বলতে পারো দইয়ের জলটা একেবারেই ঝরিয়ে নিয়েছিলাম, তাও মানে যতটা যা হলো। আর আমি এখানে ইউজ করে নিচ্ছি আগারোর এই এয়ার ফ্রায়ারটা। তো এইটাতেই আজকে বানাবো হচ্ছে পমফ্রেটের তন্দুরি। জানো তো এতদিন টিভিতে দেখতাম যে কি করে বানাবো, আমার কাছে তো মাইক্রোওভেন ছিল না, তবে জানো তো এইটা এসে কিন্তু আমার অনেকটা মাইক্রোওভেনের কাজও করে দিচ্ছে। তো দেখো এখানে এই যে বাস্কেটটা বার করে নিয়েছি, দিয়ে ট্রেটা ওপর থেকে তুলে নিচে একটা ফয়েল পেপার পেতে দিলাম, কারণ কি বলো তো ওই মাছ থাকে তো একটু আধটু না জল বেরোয়, তো তার যাতে আর প্যানটা ভেতরে মানে নোংরা না হয়। তো এখন এখানে এয়ার ফ্রায়ারটা অন করে নিয়েছি, এখানে এখন 180 ডিগ্রিতে 6 মিনিটের জন্য কিন্তু এটাকে প্রিহিট করে নেব, এতে না ভালো রান্নাটা খুব ভালো হবে। তো এই যে 6 মিনিট হয়ে গেছে, ওটা অটোমেটিক বন্ধও হয়ে গেছে। তো এখন এই যে ট্রেটা বার করে নিয়েছি, চলো এবার ওপর থেকে হালকা করে একটুখানি তেল ব্রাশ করে দেই। আমি কিন্তু আর এক্সট্রা করে মাছের ওপরে কোনোই তেল লাগাবো না, তখন দেখলেন একটু সর্ষের তেল দিয়েছিলাম, ওতেই কিন্তু রান্না হয়ে যাবে, মানে অত্যাধিক কম তেল লাগে এই যা। তো এখানে দেখো পমফ্রেট মাছগুলো দিয়ে দিয়েছি, আর বাটিতে এক্সট্রা যেটুকু আর কি মশলা লেগেছিল সেটাও না হাতে করে এর ওপরে বসিয়ে দিয়েছি। বললাম না মাছের গাটা একদমই তেলা, তো মশলা খুব একটা ভালোভাবে ধরছিল না, তাই মাছগুলোকে এর ওপরে দিয়ে না ওপর থেকে একটু মশলা মাখিয়ে নিয়েছি। ব্যাস এই যে একদম রেডি হচ্ছে ভেতরে যাওয়ার জন্যে। তো চলো এটাকে এবার চালু না করে দেই। তো এখানে এখন 10 মিনিটের জন্য দেবো, তবে এখন 180-তে দেবো না, এখন 170 মতো দিয়ে রাখলাম, পরে যদি লাগে তখন আবার হিট বাড়িয়ে দেবো। তো এই দেখো 10 মিনিট পর কিন্তু মাছটা ভেতর থেকে পুরো এইরকম হয়েছিল, মানে ওপরটা পুরোই হয়ে গেছে, এখন শুধু নিচটা একটুখানি ফ্রাই হওয়াই বাকি। তো এখানে তো ভেতরটা প্রচণ্ড গরম ছিল, তো এখানে একটা চিমটের সাহায্যে আমি এখানে উল্টে দিলাম, ব্যাস আবার একটুখানি দিয়ে দিই, তবে এখন 180-তেই দেবো। তো এখন ওই 10 মিনিটের জন্যই দিয়ে দেবো। তো চলো, আর জানো তো এই ফাঁকে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে, এমনিতেই আমার স্নান করতে কম টাইম লাগে, তো ওইটা ওখানে বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে চুলটাও তো ভেজা ছিল, তাই এখানে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাও শুকিয়ে নিলাম। বলতে পারো নিজের জন্য একটু আধটু ব্যবস্থা করতে শিখে গেছি, যতই হোক নিজের উপার্জনের টাকায় জিনিস কেনার মজাটাই আলাদা। তো দেখো চুলটা কিন্তু আমার কম অ্যাটাচমেন্টটা দিয়ে করে কিন্তু একদম স্ট্রেট মতনও অনেকটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার পমফ্রেটের তন্দুরিগুলো একদম রেডি। তো চলো এত সুন্দর জিনিসটাকে একটুখানি গার্নিশ করা যাক। দেখবে ভালো জিনিস রান্না হলেই না মনে হয় যেন একটু সাজিয়ে গুছিয়ে খাই। প্রত্যেক দিন তো ওই একটা বাটির মধ্যে নিয়েই খাওয়া হয়, তো মাঝে মধ্যে কিন্তু এরকম করে সাজিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর দেখো পমফ্রেটের তন্দুরিগুলো কি ইয়াম্মি লাগছে না, জানো তো খেতেও ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও যদি বাড়িতে এরকম সুন্দর সুন্দর রান্না এয়ার ফ্রায়ারে করতে চাও, আর কি এয়ার ফ্রায়ারটা তোমরা যদি নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে। জানো তো ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। তো আজকে এই যে আমার লাঞ্চে রয়েছে হচ্ছে সাদা ভাত, ওখানে রয়েছে ডিম আলু ভাজা, সাথে বেগুন ভাজা, পমফ্রেটের তন্দুরি, আর সেই যে বললাম না চিকেন টিক্কা মশলাটা গরম করে নিয়েছিলাম, সেই চিকেন টিক্কা মশলা। বলতে পারো আজকে দুপুরের খাবারের আমার এলাহি আয়োজন, মানে ভাত কম তরকারি বেশি হয়ে গেছে এই যা। তো চলো এইবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে এখন এয়ার ফ্রায়ারটা ভালোভাবে ধুয়ে নেব। তো এইটাকে ধোয়ার জন্য আমি না এখানে ভিম লিকুইডটা ইউজ করছি, দিয়ে যে স্কচ ব্রাইটটা হয় না সেটা দিয়ে একদম হালকা হাতে পরিষ্কার করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো যেহেতু আমি ট্রের মধ্যে ফয়েল দিয়ে রেখেছিলাম, তাই ট্রেটা কিন্তু একদমই আর কি বাস্কেটটা একদমই নোংরা হয়নি। তো এখন বাস্কেটটাকে যার জন্য না আমি হাত দিয়েই করে নিলাম, আর এক্সট্রা করে কোনো স্কচ ব্রাইট ইউজ করিনি। জানো তো খুব ইজি পরিষ্কার করা, আর জিনিসটা কিন্তু খুব ভালো আর কি ইজি টু ইউজও বলতে পারো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। তো এখন বাজে হচ্ছে 7:10। তো আমি হয়েছি রেডি। তো এখন এখান থেকে প্রথমে যেতে হবে হচ্ছে পার্লারে। আমার আইব্রোসগুলোর অবস্থা দেখো, মানে বিশ্রী অবস্থা মানে কি বলো তো, মানে নিজে থেকেই তৈরি করছি, কারণ সামনেই অনুষ্ঠান আছে, একটুখানি পার্লার থেকে ঠিকঠাক করে প্লাগ করা যায়, কারণ সবসময় তো আর জোড়াতাপ্তি দিয়ে চলে না, যেটুকু জোড়াতাপ্তি দিয়ে করি ঠিক আছে, বাট দেখবে কখনো কখনো কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে। দেখ পুরো শেপটা একদম নষ্ট হয়ে গেছে, তো সেটা করব। আর তারপরে যাবো হচ্ছে মার ওখানে, মার বাবা আজকে ঘুরে চলে এসেছে, তো সেখানে গিয়েও মার সাথে একটুখানি গল্প করব। তো চলো দেখি কতটা কি ভিডিও ক্লিপ করতে পারি, নাহলে কী হয় বলো তো, মার কাছে গেলেই না ওই ভিডিও করব এই জিনিসটা না, ওর ফোনটা বার করতেই ভুলে যাই, তখন যে কত কথা জমে থাকে না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বলো এইরকমই হয়, মার কাছে গেলে যেন গল্পের পাহাড় জমে পড়ে। তো চলো আগে তো যাওয়া যাক, তারপরে দেখি কতটা কি ভিডিও করতে পারি।
তো এদিকে এসে দেখলাম মা এখনও বাড়ি যায়নি, তো আমি সোজা চলে এসেছিলাম দোকানে। তো এখানে মা এখন ঠাকুরকে ওখানে কি দোকানে পুজো দিচ্ছে। আর এই ফাঁকে দেখবে আমি কি করছিলাম, বিয়ের আগে তো সাইকেল চালাতাম জানো তো, মাঝে না 2-3বার সাইকেলে উঠতে গেছিলাম, কিন্তু ওই ডান পাটা তোলার পর না বাঁ পাটা তুলতে পারছিলাম না। তো বলতে পারো আজকে না এক প্রকার সাহস নিয়েই চালিয়ে ফেলেছি। মানে এইখান থেকে এইটুকু রাস্তা জানো তো, না হলেও আমি 15-20 বার চালিয়েছি। যতই হোক আমার প্রিয় সাইকেল না, অতটা ভালো ভিডিও করা যাচ্ছে না, কিন্তু জানো তো আমি আমার পক্ষী রাস্তাকে চালাতে পেরেছি। প্রথম দিকে তো মানে ডান পায়ে প্যাটেলে পা দিয়েছি, বাঁ পা তুলতেই পারছিলাম না। তারপর মনে করলাম ঠাকুরের নাম নিয়ে চালাই, না হলে না চালানোটা একদমই ভুলে যাচ্ছি। তো তখন পিছন থেকে বাবা বললো, দেখ সাঁতার কাটা সাইকেল চালানো কেউ কখনো ভোলে না। আই দেখি না, বললে তো এখানেই করো, মাঠে বলেছি মা পিছন থেকে ধরে থাকো। তো এই দেখো এই হচ্ছে আমার সাইকেল। এখন অবস্থাটা খুবই খারাপ, বাট বিয়ের আগে ও ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। ওকে ছাড়া আমি কোথায় মানে কোথাও যে যাব সেটা ভাবতেই পারতাম না। তবে ওর এখন একটুখানি অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। বাবা তো এখন দোকানে ইউজ করে, ওই সাইকেলের গাদার মধ্যে পড়ে থাকে, তো এখন একটুখানি রং টংগুলো চটে গেছে এই যা। তো এরপর মার সাথে বেরিয়ে ফুচকা খেয়েছি, এগরোল খেয়েছি, তারপর মার সাথে গল্প করে চলে এসেছি বাড়ি। জানো তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, মানে ওই বলি না ক্যামেরাটা অন করতেই ভুলে যায়। তো বাড়ি এসে এবার বাড়ির যা কাজ সেগুলো এখন চলো টুকটুক করে নিই, আর সেই ফাঁকে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল আমি, রীতা লাইফস্টাইল, দেবনন্দা হাজরাদির ট্রাভেল ডে, রুনা সাহা, রুমা ব্লগ, সুমনা ব্লগস, অপারমিতা চক্রবর্তী দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, সুচরিতা মণ্ডল, ববিতা রুদ্র, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, লোপামুদ্রাদি, পাপড়ি পান্ডে, অদিতি রয়, সুস্মিতা, বিপাশা চক্রবর্তী, দেবশ্রী চ্যাটার্জি, শুভশ্রীদি আর দীপা। আর এই যে তোমাদেরকে আবারও শেয়ার করে দিচ্ছি আমি কোন হেয়ার টনিকটা ইউজ করছি। তো তোমাদেরকে তো প্রিন্টটাও দেখিয়ে দিলাম, জানো তো বেশি একটা দাম না, তবে আমার ক্ষেত্রে এতটা ভালো ইউজফুল হয়েছে কি বলবো। তো আগামীকাল যেহেতু শ্যাম্পু করব, তো সেই জন্য আজকে রাতেই দিয়ে দিলাম। তো এটার আপাতত দেওয়ার কথা বলেছে সপ্তাহে 3 দিন, তবে জানো তো আমার এত ঠান্ডা লেগে থাকছে সব সময়, তো 3 দিন আর হয়ে উঠছে না, তো আপাতত সপ্তাহে 2 দিন ইউজ করছি। আর এই দেখো এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ারের রুটিনের যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি। এখানে রয়েছে ডাব্লিউ স্কোয়ারের একটা নাইট ক্রিম, জোবিসের একটা বডি লোশন, অ্যারোমা ম্যাজিকের একটা টোনার, আর জোবিসের যেটা হেয়ার টনিক। তো আজকের মতো সমস্ত স্কিন কেয়ারও কমপ্লিট, যা যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি। যার জন্য কি বলতো বাড়ি এসেই না আর কি, বাড়ি ঢুকে তখন দেখি প্রায় 9:40 মতো বেজে গেছে আর কি। আমাদের বাড়ি থেকে এখানে আসতে টোটো পাচ্ছিলাম না, তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে পেয়ে গেছিলাম। তো বাড়ি এসে দেখলাম 10টা তো বাজতেই গেল, তাই কোনো দিকে না তাকিয়ে সবার আগে আর কি গাছ কটাকে নিচে নামিয়ে আগে খেয়ে এসেছি। তো তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে হচ্ছে মাছকে খাবার টাবার দেওয়া, সেগুলো করে এই যে স্কিন কেয়ার একদম কমপ্লিট। তো তোমরা প্রত্যেকেই জিজ্ঞেস করছো আমার হেয়ার টনিকটার নাম আর আমার নাইট ক্রিমটার নাম। তো আজকে আশা করছি তোমাদের সমস্ত কোয়ারিজ মেটাতে পেরেছি কোনটা ইউজ করি। তো এই হচ্ছে আমার একদম সিম্পল স্কিন কেয়ার, যেটা বলতে পারো আমি ঘুমোতে হলেও মানে চোখ বন্ধ করে হলেও এইটুকু আমি করবই। আর হাতের কিভাবে যত্ন নিই সেটা তো তোমাদেরকে বললামই। তো মেনলি কী বলো তো এইটাই করতে হবে যে যখনই ধরো ওই বাসন মাজার সাবানটার সংস্পর্শে যাবে, তারপরে এই শীতের 2-3টে মাস কিন্তু হাতে সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু এই আঙুলের মাথাগুলো ফাটা শুরু করে দেবে, যেটা অ্যাকচুয়াল আমার হয়। তো সেই জন্যই আগে থেকেই আমি শুরু করে দিয়েছি, যাতে শীতের মাঝখানে ওরকম না হয়, তাহলে না হাতগুলো দেখতে বড্ড বাজে হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর মা ঘুরতে গিয়ে যে গিফটগুলো এনেছে সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইট তো অফ করবো না, কারণ একা একা লাইট জ্বেলে শোয়ার কি জানি আমার কাছে বিন্দু মাত্র সাহস নেই। এমনকি দেখো খাটে এই সব খাতা পেন টেন সব কিছু নিয়ে আমি শুয়ে থাকি, মানে যাতে মনে হয় যে না ঘরের মধ্যে কেউ আছে, আমি একা নেই। তো চলো আজকের জন্য টাটা।